26শে জুন রাত, একটি নির্জন বাড়ি। একদম শুনশান জায়গা, কোনো লাফড়া হবে না তো? এই সৌভিক সান্যালের সাথে এসে কোনোদিন লাফড়াতে পড়েছিস? না, তা পড়িনি। এই আজকের মক্কেলগুলো কেমন গো? বেশ মালদার পার্টি, আর বয়সও বেশি নয়। চেনা পরিচিত কেউ নয় তো? হলেও ক্ষতি কি, তোদের তো আর চিনতে পারছে না, তোরা তো মুখোশ পড়ে থাকবি। মাল দুটোর ছবি আছে? সে তো এফবি খুললেই পাওয়া যাবে। ঘরে চল, দেখাচ্ছি। নিউটাউন থেকে বেশ খানিকটা ভিতরে নিরিবিলি একটি বাড়ি, জনবহুল এলাকা থেকে অনেকটাই দূরে। আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে কয়েকটি বাড়ি রয়েছে। এই বাড়িতেই আজ অস্থায়ী মধুচক্র বসতে চলেছে, যার আয়োজনে আছে সৌভিক সান্যাল নামের বছর 26-27 এক যুবক। এই কাজে সৌভিকের সাথে কোনো পেশাদার দেহ ব্যবসায়ী নেই। পেশাদারদের দিয়ে এইসব কাজ করায় না সৌভিক। ওর সাথে আজ আছে ভদ্র সাধারণ পরিবারের দুটি মেয়ে, রজনী এবং রাত্রি। রজনী কলেজ ছাত্রী, আর রাত্রি কল সেন্টারে কর্মরত। লক্ষ্মী উপার্জনের লক্ষ্যে লক্ষ্মী বাড়ি এসেছে ওরা। রাত্রি ওর চাকরির 1 মাসের মাইনে আজ এই একটা রাতেই উপার্জন করতে চলেছে। এই বাড়িতে বসবাসকারী সকলেই দিন দশেকের জন্য বেড়াতে গেছে। এই কদিন রক্ষণাবেক্ষণের জন্য বাড়ির মালিক পাড়ার একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য ছেলের কাছে বাড়ির চাবি দিয়ে গেছে। সেই ছেলেটির থেকে কিছু অর্থের বিনিময়ে 1 রাতের জন্য এই বাড়িটি সৌভিক দখল করেছে। দোতলা বাড়িতে বেশ অনেকগুলো ঘর। একতলার একটি ঘরে ঢুকে ফেসবুক খুলে রজনী ও রাত্রিকে ছেলে দুটির ছবি দেখালো সৌভিক। একটি ছেলের ছবি দেখে রাত্রি বলল, আরে এই ছেলেটাকে কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। চেনা তো মনে হচ্ছে। তোর কোনো পরিচিত বা আত্মীয় নয় তো? না, তা নয়, তবে ছেলেটাকে কোথায় যেন দেখেছি। তাহলে কোনো প্রবলেম নেই, তোদের মুখে তো মুখোশ থাকছেই। রেডি হয়ে নে তোরা, আমি মোড়ের মাথায় গিয়ে ছেলে দুটোকে নিয়ে আসি। আঠাশে জুন সন্ধে, অবিনাশ সেনের বাড়ি। এলাকার এক প্রভাবশালী নেতা অবিনাশ সেনের পাঠানো গাড়িতেই সন্ধে নাগাদ ওনার বাড়িতে পৌঁছলো গগন। সকালবেলা এই নেতা গগনকে ফোন করেছিল। একটা জটিল কেস সবেমাত্র সমাধান করে মস্তিষ্ককে একটু বিশ্রাম দিচ্ছিল গগন গাই। আর সেই ফোনে পাওয়া যায় অবিনাশ সেনকে। তার অনুরোধ রাখতেই গগন এখন ওনার বাড়িতে। দামি আসবাবপত্র আর শৌখিন দ্রব্য সামগ্রী দিয়ে সুন্দরভাবে যত্ন নিয়ে সাজানো বসবার ঘর। গগনকে বসানো হলো সেখানে। সুস্বাদু পানীয় দিয়ে অতিথি বাড়িতে আসা মাত্রই আপ্যায়ন করলেন অবনীশবাবু। সবেমাত্র চুমুক দিয়ে গগন বলল, হঠাৎ আমাকে জরুরি তলব? আসলে প্রাইভেট ডিটেকটিভ হিসেবে আপনার যথেষ্ট নাম শুনেছি। আজ তাই একটা সমস্যায় পড়ে প্রথমেই আপনার নামই মনে পড়ল। সমস্যাটা কি? ব্যাপারটা হচ্ছে আমার ছেলে সাহিত্যের 2 বন্ধু সৌমাদ্রি আর অভ্রনীলকে গত পরশু থেকে না খুঁজে পাওয়া যাচ্ছে। আপনি যদি ওদের খুঁজে পেতে আমাকে সাহায্য করেন তবে খুবই উপকৃত হই। এই জন্য যে কোনো মূল্যের পারিশ্রমিক আমি দিতে রাজি। ওরা তো নিজেরা কাউকে না বলে কোথাও চলে যেতে পারে। সম্ভাব্য সব জায়গা খুঁজে দেখেছেন? হ্যাঁ, গতকাল সারাদিন সে চেষ্টার কোনো ত্রুটি করা হয়নি। আজ সকালে ওদের বাবা মারা থানায় ডায়েরিও করেছে। পুলিশ ওদের কাজ যেমন করছে করুক, আমি চাই প্যারালালি আপনি প্রাইভেটলি কেসটা একটু ইনভেস্টিগেট করুন। আচ্ছা, টাকা ডিমান্ড করে কোনো কিডন্যাপারের ফোন এসেছিল? না, সেরকম কোনো ফোন আসেনি। সেসব এলে তো চিন্তাই ছিল না, টাকা দিয়ে ওদেরকে ছাড়িয়ে দিতাম। আমার একটা প্রশ্নের যদি সঠিক জবাব দেন তবে কেসটা তদন্ত করতে সুবিধা হবে।
কি জানতে চান বলুন, আমার জানা থাকলে নিশ্চয়ই বলবো। অন্যদের ছেলের মিসিং এর জন্য আপনি এত চিন্তিত কেন? ব্যাপারটা আমাকে বেশ অবাক করছে। দেখুন, আপনার কাছে লুকোনোর কিছুই নেই। আমার ছেলের 4 বন্ধুর নামে একটা মিথ্যে আর ভিত্তিহীন রেপ কেসের অভিযোগ উঠেছিল। পুলিশ ওদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদও করে, তবে ওদের বিরুদ্ধে তেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। কয়েকদিন পর অবশ্য ধর্ষণের অভিযোগকারী সেই মেয়েটি নিজে থেকেই সমস্ত অভিযোগ উচ্ছেদ করে নেয়। এবারে আমাকে এখানে ডাকার আসল উদ্দেশ্য বোঝা গেল। আপনার ছেলের 2 বন্ধুর অন্তর্ধানের পিছনে যদি রেপ হওয়া মেয়েটির হাত থাকে, তবে আপনার ছেলের বিপদেরও যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আর সেই কারণেই আপনি আপনার ছেলের প্রোটেকশনের জন্য আমাকে এই কাজে নিয়োগ করতে চাইছেন, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। আমি কি আপনার ছেলের সাথে পার্সোনালি একটু কথা বলতে পারি? হ্যাঁ, অবশ্যই পারেন। যান, ও ওই ঘরেই আছে। গগনকে সাহিত্যের ঘর দেখিয়ে দিল অবিনাশ। ঘরে ঢুকে সরাসরি মূল বিষয়ে প্রশ্ন করল গগন। যে মেয়েটি ধর্ষণ হয়েছিল তার নাম কি? পারিজাত। তুমি চিনতে মেয়েটিকে? মৌখিক পরিচয় ছিল, তবে সেমন ঘনিষ্ঠ কিছু ছিল না। তোমার অন্য বন্ধুদের সাথে কি মেয়েটির পরিচয় ছিল? না, ওরা মেয়েটাকে চিনত না। ঠিক আছে, আজ আমি আসছি। কোনো প্রয়োজন হলে যোগাযোগ করব। সাহিত্যের ঘর থেকে বেরিয়ে এলো গগন। অবিনাশ ওর হাতে কিছু টাকা দিয়ে বলল, এই টাকাগুলো রাখুন। অপরাধীদের খুঁজে বার করুন, যোগ্য পারিশ্রমিক আরো পাবেন। আমি আমার সাধ্য মতো চেষ্টা করব। তবে এই কদিন সৌহিত্য আর ওর অপর বন্ধু যেন বাড়িতেই থাকে। সে আমি ওদের গৃহবন্দির ব্যবস্থা করেছি, তবে ওদের বয়সী ছেলেদের কতদিনই আর ঘরে আটকে রাখা যায় বলুন? দেখবেন যেন তাড়াতাড়ি কেসটা একটু সলভ হয়। বুঝতেই তো পারছেন। নিশ্চয়ই, সেই চেষ্টা তো আমি করবই। অবিনাশবাবুর গাড়িতেই বাড়ি ফিরে এলো গগন। আঠাশে জুন রাত। গগনের বাড়ি। সাধারণত প্রতি শনিবার বাড়ি ফিরে আসে তীর্থা। রবিবারটা কাটিয়ে সোমবার সকালে আবার হোস্টেলে ফিরে যায়। ক্রিমিনোলজিতে মাস্টার্স করছে ও। গগন বাড়িতে ফিরে দেখল তীর্থা মাত্র ঘরে ঢুকেছে। ফ্রেশ হয়ে আমার ঘরে একবার আয় তো, কথা আছে। তীর্থাকে কথাটা বলে নিজের ঘরে ফিরে এলো গগন। একটু পরেই তীর্থা গগনের ঘরে এলো। কি কাকাই, নতুন কেস বুঝি? হ্যাঁ, আজ একটা কেস পেয়েছি, আর 5টা কেসের থেকে একটু আলাদা। তুই তো ক্রিমিনোলজিতে মাস্টার্স করছিস, তাই তোকে ডেকে নিলাম। এই কেসটা সলভ করলে অনেক কিছু শিখতে পারবি আশা করি। কি কেস কাকাই? কিছুদিন আগে রেপ কেসে অভিযুক্ত 4 জনের 2 জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপাতত হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া ওই 2টি ছেলেকে খোঁজার দায়িত্ব পড়েছে আমার উপর। সামহাও তুমি কি তবে রেপ কেসের ক্রিমিনালদের হেল্প করছো? এভাবে ভাবছিস কেন? তবে এটা সত্যি যে কেসটা এত সিম্পল নয়। কিছু খুঁড়তে কেউটে বেরিয়ে পড়ার সম্ভাবনা আছে। তুমি কি কেউটে বের করার জন্যই কেঁচো খোঁড়ার কাজটা নিলে? সেটা বলতে পারিস। কেসটা একটু ডিটেলে বলো তো। যে 2টি ছেলেকে পাওয়া যাচ্ছে না, তারা সম্প্রতি ঘটে যাওয়া পারিজাত নামের একটি মেয়ের ধর্ষণে অভিযুক্ত। মোট অভিযুক্তের সংখ্যা 4। তার মধ্যে আমার ক্লায়েন্ট রাজনৈতিক নেতা অবিনাশ সেনের ছেলে সৌহিত্য সেনও আছে। তবে প্রমাণের অভাবে বর্তমানে সবাই ছাড়া পেয়ে গেছে। আর ভিকটিম নাকি নিজেই কেস উইথড্র করেছে। বুঝলাম। সৌহিত্যর অবস্থা যেন তার বন্ধুদের মতো না হয়, তাই ওর বাবা তোমার সাহায্য প্রার্থী হয়েছেন, তাই তো? একদম ঠিক। এবার বলতো, এই কেসে আমাদের প্রথম পদক্ষেপ কি হওয়া উচিত?
এই রেপ কেসটা যে পুলিশ অফিসার তদন্ত করেছেন তার সাথে কথা বলা। তার আগে কোন থানাতে কেস ফাইল হয়েছে সেটা জানতে হবে, আর পারিজাতের সাথেও কথা বলা দরকার। তোমার কি মনে হচ্ছে পারিজাত ওদেরকে কিডন্যাপ করিয়েছে? না, এখনই তেমন কিছু মনে হচ্ছে না, তবে ওর সাথে কথা বলে কিছু ইনফরমেশন পাওয়া গেলেও যেতে পারে। পারিজাতকে তুমি জিজ্ঞাসাবাদ করতেই পারো, তবে মেয়েটা যখন কেসটাই উইথড্র করেছে তখন ও কতটা তোমাকে সাহায্য করবে আই ডাউট। 29 জুন ঋদ্ধিদের অ্যাপার্টমেন্ট। দুদিন যাবৎ অবিনাশ সেনের পরামর্শেই একদমই বাড়ি থেকে বের হচ্ছিল না ঋদ্ধি। সারাদিন অ্যাপার্টমেন্টের মধ্যেই দিন কাটাচ্ছে এখন। 4 তলার অ্যাপার্টমেন্টের 3 তলা পুরোটা জুড়েই ঋদ্ধিরা থাকে। 1 তলায় 2টি গ্যারেজ ও পিছনে একটি ফ্ল্যাট রয়েছে। চাকরিজীবী 2টি ছেলে থাকে সেই ফ্ল্যাটে। সকালে যায়, রাত্রে ফেরে। 2 তলার 2টি কামরার ফ্ল্যাট, একটি প্রায় সময়ই তালাবন্ধ থাকে, আরেকটিতে 2জন বয়স্ক ভদ্রলোক ও ভদ্রমহিলা থাকেন। ওনাদের ফ্ল্যাটের দরজা সর্বক্ষণই বন্ধ থাকে। ওনারা বাড়ি আছেন কি নেই বোঝাই যায় না। 4 তলার 2 কামরার 2টি ফ্ল্যাটে একটিতে ভাড়াটে গত মাসেই অন্য জায়গায় শিফট হয়েছে। সামনের মাসে নতুন ভাড়াটে আসবে। আরেকটি ফ্ল্যাট এখনো বিক্রি হয়নি, রেডি ফ্ল্যাট তালাবন্ধ অবস্থায় পড়ে আছে। অ্যাপার্টমেন্টের মূল দরজাটি সর্বদা তালাবন্ধ থাকে। প্রত্যেক বাসিন্দার কাছে চাবি রয়েছে। বাইরের কোলাপসেবল গেটের পাশেই অনেকগুলি কলিং বেলের সুইচ পাশাপাশি রয়েছে। প্রত্যেকটির নিচে ফ্ল্যাটের নম্বর লেখা। অতিথি কাঙ্ক্ষিত ফ্ল্যাটে বেল বাজলেই জানলা দিয়ে অতিথিকে দেখে দরজা খোলার ব্যবস্থা করে বাসিন্দারা। এই অঞ্চলে বাড়ির থেকে অ্যাপার্টমেন্টের সংখ্যাই বেশি। ক্ষুদ্র ক্ষুদ্র পরিবার প্রত্যেকে নিজেদের নিয়েই ব্যস্ত। অন্যদের খোঁজ খবর নেওয়ার কোনো ইচ্ছে বা সময় কোনোটাই নেই এদের। কেউ এখনো প্রতিবেশীর ঠিকানার সন্ধান চাইলে নামে নয়, বাড়ির নম্বরে তার সন্ধান দেবার চেষ্টা করেন তারা। ঋদ্ধির বাবা মা দুজনেই চাকুরিজীবী। সকালে বের হয় আর ফিরতে ফিরতে রাত। কাজের লোক, রান্নার লোক সকলে এসে তাদের কাজ সেরে চলে যায়। তাই সারাটা দিন প্রায় একাই কাটায় ঋদ্ধি। আজও তার ব্যতিক্রম হয়নি। সন্ধে নাগাদ কলিং বেলের আওয়াজে বেশ অবাক হল ঋদ্ধি। এই অসময় আবার কে এলো? জানলা দিয়ে উকি মেরে দেখলো একটা তরুণী দাঁড়িয়ে আছে নিচে। একটু অবাক হয়ে নিচে নেমে এলো। মেয়েটি সুন্দরী, আর তার পোশাক একজন সুবক্তার বক্তব্যের মতোই আকর্ষণীয়, যেটা ততটাও সংক্ষিপ্ত নয় যে মূল বিষয়ে আচ্ছাদনে সক্ষম নয়, আবার ততটা বড়ও নয় যে আকর্ষণীয়তা হারাবে। মেয়েটিকে দেখে অল্পক্ষণের জন্য নির্বাক হয়ে কোলাপসেবল গেটের বিপরীত প্রান্তে দাঁড়িয়ে রইল ঋদ্ধি। মেয়েটি নিজেই কথা বলে চলল। আমি কিছু পারফিউম নিয়ে এসেছিলাম স্যার। আমাদের কোম্পানি বিদেশি নামকরা কিছু পারফিউমের ফ্লেভার নিয়ে ভেরি রিসেন্ট কয়েকটা নতুন প্রোডাক্ট লঞ্চ করেছে। ইন্ট্রোডাক্টিং অফারে বেশ ভালো ডিসকাউন্টও আছে এই প্রোডাক্টগুলিতে। পারফিউমগুলি যদি একটু দেখানোর সুযোগ করে দেন তাহলে ভালো লাগবে। এই মুহূর্তে আমার কোনো পারফিউমের প্রয়োজন নেই। আমাদের বাড়িটাকে আপনি অরিজিনাল ফরেন পারফিউমের শোরুম বলতে পারেন। আমার বাবা প্রতিবার ফরেন ট্যুর করে ফেরার সময় নানা ধরনের পারফিউম নিয়ে আসেন। আপনি এখন আসতে পারেন। সারাদিন ধরে ঘুরে বেরিয়েও একটা পারফিউমও বিক্রি করতে পারিনি স্যার। আপনি তো তাও আমার কথাগুলো শুনলেন। বেশিরভাগ বাড়িতে তো দেখা মাত্রই দরজা বন্ধ করে দিয়েছে। কিনতে হবে না, যদি গেট খুলে বাইরে এসে একটু দেখাবার সুযোগ করে দেন তাহলেও হবে। আমাদের মূল উদ্দেশ্য বিক্রি নয়, প্রচার। কথা বলতে বলতে একটু ঝুঁকে পায়ের সামনে রাখা ব্যাগটি থেকে কয়েকটি পারফিউম বের করতে থাকলো মেয়েটি। অল্প ঝুঁকা মাত্রই স্বল্প পোশাকের নিষেধকে অগ্রাহ্য করে মেয়েটির যৌবন প্রকাশ্যে এসে
ঋদ্ধিকে দর্শন দিল। কিছুটা সেই যৌবন দর্শনের লোভে আর কিছুটা সুন্দরী মেয়ের অনুরোধ উপেক্ষা করতে না পেরে মেয়েটির আবদার রাখতে গেট খুলে বাইরে এলো ঋদ্ধি। ঠিক আছে, আপনি কি দেখাবেন দেখান। আপনাকে অসংখ্য ধন্যবাদ। পেটের দায়ে সেলস গার্লে কাজ করি, আপনারা সাহায্য না করলে আমরা বাঁচবো কি করে বলুন তো? এই পারফিউমটা দেখুন। বাবা, শুধু বিদেশি পারফিউমের গন্ধ নয়, শিশির গেটআপ, প্যাকেট সবটাই তো হুবহু নকল করেছেন দেখছি। শিশি হাতে নিয়ে আর কতটা বুঝবেন, গায়ে মেখে দেখুন না। এগুলো স্যাম্পল ফাইল, সিল প্যাকগুলো সব ব্যাগে আছে। না না, আমার দরকার নেই, শিশির গন্ধ শুকেই বোঝা যাচ্ছে। এটা দেখুন তো স্যার, এটা রিসেন্ট লঞ্চ করা হয়েছে। গন্ধটা না ভীষণ উগ্র। লাইটের মধ্যে কিছু আছে? হ্যাঁ স্যার, দেখাচ্ছি, এটা দেখুন তো। কথাটা বলেই মেয়েটি একটু দূর থেকে হাত বাড়িয়ে ঋদ্ধির নাকের সামনে একটা পারফিউম স্প্রে করলো। গন্ধটা নাকে যেতেই কেমন যেন একটা করতে থাকলো ঋদ্ধির। অল্পক্ষণের মধ্যেই ও জ্ঞান হারিয়ে মাটিতে বসে পড়ল। ঋদ্ধিকে ভালো করে পরীক্ষা করে মোবাইল বের করে ফোনটি করলো মেয়েটি। কাজ হয়ে গেছে, চলে আয়। ঋদ্ধির পকেট থেকে ওর ফোন নিয়ে সুইচ অফ করে নিজের ব্যাগে ঢোকালো মেয়েটি। অ্যাপার্টমেন্টের থেকে একটু দূরে দাঁড়িয়ে থাকা একটা গাড়ি এসে দাঁড়ালো অ্যাপার্টমেন্টের সামনে। গাড়ি থেকে নেমে এলো আরেকটি মেয়ে। ঋদ্ধির দুটো হাত দুজন দু কাঁধে নিয়ে ওকে গাড়িতে তুলে নিয়ে মেয়ে দুটিও গাড়িতে উঠল। গাড়ি রওনা হলো গন্তব্যস্থলের দিকে। জুন সকাল, পুলিশ স্টেশন। পারিজাত রেপ কেসের তদন্ত অফিসার দুর্নিবার বসাকের সাথে দেখা করলো গগন। গতকালই ওনার সাথে ফোনে কথা বলেছে ও। সৌমাদ্রি ও অভ্রনীলের মোবাইল টেস্ট করতে এবং কল লিস্ট বের করতে অনুরোধ করেছে সে। সেই সঙ্গে বেশ কিছু দিনের পারিজাতের কল লিস্টও চেয়েছে গগন। আজ সকালে পূর্ব নির্ধারিত সময়ে দুজনে দেখা করল। দুর্নিবারের গলায় একটা হতাশার সুর। বহু পরিশ্রম করেও কেসটার কোনো সুরাহা করতে পারলেন না উনি। পরিশেষে ভিকটিম নিজেই সমস্ত অভিযোগ তুলে নিলে দুর্নিবারের করার আর কিছুই থাকে না। ওনার থেকে কেসটার সংক্ষিপ্ত বিবরণ শুনল গগন। পারিজাত মফস্বলের মেয়ে, স্কুলের গণ্ডি পেরিয়ে উচ্চশিক্ষার জন্য কলকাতায় আসে। তবে কলেজ ভর্তি হতে বেশ অসুবিধের সম্মুখীন হতে হয় ওকে। অনলাইন ফর্ম তুলে অনেক কষ্টে তা জমা দিয়ে উপযুক্ত নম্বর থাকা সত্ত্বেও কাঙ্ক্ষিত কলেজে ভর্তি হতে পারল না পারিজাত। সেই সময় এক বন্ধুর মধ্যস্থতায় সাহিত্যের সঙ্গে আলাপ হয় পারিজাতের। সাহিত্যের বাবার সুপারিশে পারিজাত কলেজে ভর্তি হয়। একটি রাজনৈতিক দলের সুপারিশে ভর্তি হওয়ার সুবাদে ইচ্ছে না থাকলেও ওই দলের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করতে বাধ্য হয় পারিজাত। কলেজ ও রাজনীতি এই নিয়েই দিন কাটছিল পারিজাত। একদিন পারিজাতকে একা পেয়ে কুপ্রস্তাব দেয় সাহিত্য। পারিজাত যদি তার পরামর্শ মেনে তার সাথে শারীরিক সম্পর্কে রাজি হয়, তবে সাহিত্য পারিজাতকে ছাত্র সংসদের মহিলা প্রতিনিধি করবে, আর সেই সঙ্গে মিলবে নানা রকম সুবিধে। আর প্রস্তাবে রাজি না হলে কলেজে ঢোকাই মুশকিল হয়ে উঠবে পারিজাতে। ভবিষ্যতে অসুবিধায় পড়তে হবে বুঝেও ওই দিন সাহিত্যের কোনো প্রস্তাবে রাজি হয়নি পারিজাত। সাহিত্য তখন বল প্রয়োগ করলে পারিজাত খামচে কামড়ে কোনো রকমে ওর হাত থেকে নিজেকে ছাড়িয়ে পালিয়ে যায়। ফলে ওর ওপর রাগ চতুর্গুণ বেড়ে যায় সাহিত্যের। এই ঘটনার বেশ কিছুদিন পর পারিজাতের সহপাঠী বান্ধবী সুরসা ওর জন্মদিনে ওকে নিমন্ত্রণ করে। ওখানে সবার সাথে হই হুল্লোড়, নাচানাচিতে মাতে পারিজাত। প্রায় সকলেই মদ্যপান করলেও পারিজাত তা থেকে বিরত থাকে। সাধারণ শরবত খায়ও, আর সেই শরবত খেয়ে
অল্পক্ষণের মধ্যেই পারিজাত অচৈতন্য হয়ে পড়ে। পারিজাতের যখন জ্ঞান ফেরে তখন ও হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে নেমে আদর্শনগর হয়ে বেলঘরিয়ার যতীন দাসে ঢোকার একটা রাস্তা আছে। রাস্তা অনেকটাই পাকা নয়, ভঙ্গুর এবং অসমতল। বেশিরভাগ সময়ই ওখানে জল জমে থাকে, তাই খুব বেশি গাড়ি সেখান দিয়ে চলাফেরা করে না। সেখানেই একটা পুকুর রয়েছে। 4 জন মিলে ধর্ষণ করে পারিজাতের জামা কাপড়ের সাথে ভারী পাথর জড়িয়ে ওকে ওই পুকুরে ফেলে দিতে চেয়েছিল, কিন্তু সেই মুহূর্তে কোথা থেকে কয়েকটি ছেলে মেয়ে টাটা সুমো করে ওখানে চলে আসে। তাই ওদের ভয়ে পারিজাতকে ফেলে পালায় দুষ্কৃতীরা। ছেলে মেয়েগুলো পারিজাতকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। সঠিক সময় ভর্তি করায় পারিজাত প্রাণে বেঁচে যায়। ওই ছেলে মেয়েগুলোর বিবরণ, পারিজাতের বয়ান এবং ওর জন্মদিনে উপস্থিত সকলের বক্তব্যের ভিত্তিতে পুলিশ সাহিত্য, সৌমাদ্রি, অভ্রনী এবং ঋদ্ধিকে অ্যারেস্ট করে। তবে ওদের বিপক্ষে তেমন জোরালো কিছু প্রমাণ না থাকায় এবং প্রত্যেকেই অর্থ এবং প্রতিপত্তি সম্পন্ন ঘরের ছেলে হওয়ায় সাহিত্যের বাবা অবিনাশবাবু রাজনৈতিক ক্ষমতা সম্পন্ন লোক হওয়ায় ওই 4 জনকে নামমাত্রই জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিতে বাধ্য হয়েছে দুর্নিবার। কেসটি কোর্টে উঠলে যে রায় পারিজাতের পক্ষে যাবে না সেটা বেশ বোঝা যাচ্ছিল। পাবলিক প্রসিকিউটরকেও অবিনাশবাবু কিনে নেওয়ার পরিকল্পনা করেছিলেন। সেসব জানা সত্ত্বেও দুর্নিবার যথাসাধ্য চেষ্টা করেছিলেন। তবে কেসটা কোর্টে ওঠার আগেই পারিজাত সমস্ত অভিযোগ ফিরিয়ে নেয়। গগনকে সংক্ষেপে সমস্ত ঘটনা বলে সৌমাদ্রি এবং অভ্রনীলের মোবাইল ফোনের খবর আনতে গেল দুর্নিবার। 27 জুন দুপুর পর্যন্ত ওদের মোবাইল চালু ছিল। তখন ওরা জনবহুল এলাকা থেকে অনেকটা দূরে একটা নিরিবিলি বাড়িতে ছিল। মোবাইলের লোকেশন অনুযায়ী ওরা দুজনেই ওখানেই রাত কাটায়। সৌমাদ্রি এবং অভ্রনীল দুজনেরই কল লিস্টের শেষ কল সৌভিক সান্যাল। তবে পারিজাতের কল লিস্টে তেমন কিছু পেল না গগন। ও কেস উইথড্র করে নেওয়ার পর ওর ফোন থেকে পারিবারিক ফোন ছাড়া আর বিশেষ কোনো ফোন হয়নি। সৌভিককে ফোন করে গগনের সাথে কথা বলে দুর্নিবার। সেই দিন রাতে রজনী এবং রাত্রিকে দিয়ে মধুচক্র বসানোর কথা স্বীকার করলো সৌভিক। আজকেই রজনী এবং রাত্রির সঙ্গে দেখা করতে আর ওই বাড়িটিকে ভালো করে তল্লাশি নিতে চাইল গগন। সৌভিক গগনের প্রস্তাবে রাজি হয়ে গেল। পুলিশ স্টেশন থেকে বের হতে হতে গগনের ফোন বেজে উঠল। সাহিত্যের ফোন। আপনাকে আমার 2 বন্ধুকে খোঁজার দায়িত্ব দেয়া হলো। 2 দিন চলে গেল, তবুও তাদের কোনো খবর নেই। উপরন্তু আমার আরেক বন্ধু কাল থেকে নিখোঁজ। মানে আপনি আদৌ কোনো কাজ করছেন কিনা আমি তো সেটাই বুঝতে পারছি না। এক নাগারে অনেকগুলো কথা বলে ফোন রাখলো গগন। 30 জুন বিকেল, সেই নির্জন বাড়ি। তীর্থাকে হোস্টেল থেকে তুলে দিনের আলো থাকতে থাকতেই ওই বাড়িটিতে পৌঁছলো গগন। রাত্রি ও রজনীকে নিয়ে সৌভিক একটু আগেই এসে উপস্থিত হয়েছে। বাড়ির মালিক এখনো আসেনি। বাড়িটি পাড়ার একটি ছেলে এবং তার কাজের লোকের তত্ত্বাবধানেই রয়েছে এখন। গগনের অনুরোধে ওদের সারা বাড়িটি ঘুরে দেখালো সৌভিক। প্রতিটি তলাতেই রয়েছে একটি ডাইনিং এবং ড্রেসিং প্লেস, আর রয়েছে 3টি করে ঘর, রান্নাঘর, বাথরুম। বাড়িটির বিভিন্ন ঘর দেখতে দেখতে সৌভিককে প্রশ্ন করলো গগন, তোমরা যখন এই বাড়ি থেকে বেরিয়ে যাও, সৌমাদ্রি ও অভ্রনীল কি তখন এই বাড়িতেই ছিল? হ্যাঁ, ওরা অতিরিক্ত মদের নেশায় বেহুশ ছিল। আমি অনেক ডেকে ওদের তুলতে পারিনি। এদিকে রাত বাড়ছিল, সাথে 2টো মেয়ে রয়েছে, তাই ওদেরকে ফেলেই আমরা চলে গিয়েছিলাম। আচ্ছা, যে কাজের মেয়েটি রোজ সকালে এসে ঘরদোর পরিষ্কার করে যায়, তার সাথে একটু কথা বলা যাবে? তাকে তো আমি চিনি না, তবে আমার বন্ধু চেনে। ও তো এই পাড়াতেই থাকে, ওকে জিজ্ঞাসা করে দেখতে পারি। তাহলে এখনই একবার কথা বলে দেখো না। তোমার বন্ধু আর কাজের মেয়ে
দুজনের সাথেই আমি কথা বলতে চাই। ঠিক আছে, আমি ফোন করে দেখছি। সারা বাড়ি ঘুরে তেমন কিছু নজরে এলো না গগনের। কাজের মেয়েটি খুব সুন্দরভাবে সারা বাড়ি পরিষ্কার করে গেছে। তবে একটু খোঁজাখুঁজি করতে একতলার যে ঘরে রাত্রি ও রজনী বসেছিল সেই ঘরে দুটো মুখোশ পেল গগন। মুখোশ দুটো দেখাতেই সৌভিক বলল, এই মুখোশ দুটো এলো কোথা থেকে? এই দুটো তো তোরা ওই দিন পড়িসনি। তোমরা ওই দিন মুখোশ ব্যবহার করেছিলে? রাত্রি ও রজনীকে জিজ্ঞেস করলো গগন। আমাদের যেন কোনো কাস্টমার চিনতে না পারে সেই জন্য আমরা এই কাজ মুখোশ পরেই পড়ি। তবে ওই দিন আমাদের কোনো কাজই করতে হয়নি, কিছু না করেই আমরা আমাদের পারিশ্রমিক পেয়ে গিয়েছিলাম। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না, একটু পরিষ্কার করে বলবি? বেশ অবাক হয়ে প্রশ্ন করলো সৌভিক। রাত্রি ও রজনী ওই দিনের পুরো ঘটনাটাই খুলে বলল। 26শে জুন রাত, সেই নির্জন বাড়ি। তুমি বেরিয়ে যাওয়ার অল্পক্ষণের মধ্যেই আমাদের বয়সী দুটি মেয়ে মুখোশ পরে আমাদের ঘরে ঢোকে, দুজনের হাতেই ছুরি। হঠাৎ মেয়ে দুটিকে দেখে বেশ ভয় পেয়ে যাই আমরা। মুখোশধারীদের মধ্যে একজন বলল, তোমাদের কোনো ভয় নেই, তোমরা আমাদের সহযোগিতা করলে তোমাদের কিচ্ছু হবে না, না হলে বিপদ হতে পারে। প্লিজ প্লিজ আমাদের কিছু করবেন না। আমাদের কি করতে হবে বলুন, আমরা তাই করব। না, কিছু করতে হবে না, তোমাদের শুধু অন্য ঘরে লুকিয়ে থাকতে হবে। তোমাদের হয়ে আমরাই প্রক্সি দেব, তবে টাকা পয়সা নিয়ে ভেবো না। তোমাদের টাকার এক পয়সাতেও আমরা ভাগ বসাবো না, ও টাকা তোমাদেরই থাকবে। বেশ অবাক করা প্রস্তাব হলেও আমাদের রাজি হতেই হলো। আর এই প্রস্তাবে রাজি হতে কোনো অসুবিধাও নেই আমাদের। দোতলার একটি ঘরে আমাদের আটকে রেখে আমাদের মুখোশ পরে ছেলে দুটির জন্য অপেক্ষা করতে থাকে সেই মেয়ে দুটি। কিছুক্ষণের মধ্যেই সৌভিক ওই দুজন ছেলেকে নিয়ে ঢোকে। ছেলে দুজন আলাদা আলাদা ঘরে নিয়ে আমাদের অপেক্ষায় রইল। সৌভিক যে ঘরে আমাদের বসিয়ে রেখে গিয়েছিল সেই ঘর ভেতর থেকে বন্ধ ছিল। সৌভিক দরজায় টোকা মারতে ভেতর থেকে ওরা উত্তর দেয়। মুখোশধারী ওরা ঘর থেকে বেরিয়ে দুজন আলাদা আলাদা দুটি ঘরে ঢুকে গেল, যেখানে তাদের শারীরিক উষ্ণতা পাওয়ার জন্য ওদের আগ্রহে অপেক্ষা করছে দুজন। মেয়ে দুটি ওই ঘর থেকে বেরিয়ে গেলে সৌভিক ওই ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দেয়। সৌভিক কিছুই বুঝতে পারে না, আর আমরা ফেরার অপেক্ষায় রইলাম। আমি মেয়েদের এই মুখোশ ব্যবহারের কথা আগে থেকে এই ছেলে দুজনকে বলে রেখেছিলাম। দুটি মেয়েই ভদ্র ও সাধারণ পরিবারের, তাই ওরা দুজনেই নিজের পরিচয় গোপন করতে চায়। এই শর্তে কোনো রকম আপত্তি না করে রাজি হয়ে যায় ওরা। যারা নরম উষ্ণ নারী শরীরের পিয়াসী, তাদের চোখ মুখ দেখা না দেখাতে কিছু যায় আসে না। মেয়ে দুটি ওদের কাজ ছিঁড়ে আমাদের মুক্ত করে মুখোশ পরা অবস্থাতেই ওই বাড়ি থেকে বেরিয়ে যায়। আর যাওয়ার আগে আমাদের এই ঘটনার কথা কাউকে বলতে নিষেধ করে যায় ওরা। 30শে জুনের সন্ধে, সেই নির্জন বাড়ি। রজনীর কথা বেশ মন দিয়ে শুনছিল সবাই। ওর কথা শেষ করে সৌভিক ওদের জিজ্ঞেস করলো, সৌমাদ্রি ও অভ্রনীলকে ওদের ছবি দেখে খুব চেনা চেনা লাগছিল। ওদের কোথায় দেখেছিস, কিছু মনে করতে পারলি? সৌমাদ্রি ও অভ্রনীলকে আমি সেদিন পুকুর পাড়ে পারিজাতের সাথে দেখেছিলাম। সাথে আরও দুটো ছেলে ছিল। ওরা স্বভাবত পারিজাতকে পুকুরে ফেলে দেওয়ার চেষ্টা করছিল। আমাদের দেখে ওরা মেয়েটিকে ওখানেই ফেলে রেখে পালায়। অত রাত্রে তোমরা ওখানে কি করছিলে? আর তোমার সাথে সেদিন কারা কারা ছিল? আমি কল সেন্টারে কাজ করি, শিফটিং ডিউটি। সেদিন রাতে ডিউটি সেরে ডিনার করে কোম্পানির গাড়িতে বাড়ি ফিরছিলাম। আমার সঙ্গে আমার কয়েকজন কলিগ ছিল। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে আদর্শনগরের ওই রাস্তাটা ধরলে বেশ শর্টকাট হয়ে বলে আমরা ওই রাস্তাটাই ধরি। সৌভিকের বন্ধু কাজের মেয়েটিকে নিয়ে হাজির হলো। গগনের প্রশ্নে মেয়েটি জানালো, আমি তো সকালে এসে এই বাড়িতে কাউরে দেখি নাই। ঘর দোর নোংরা ছিল, ডাস্টবিন বোঝাই আবর্জনা ছিল, অনেকগুলো মদের বোতলও ছিল।
পরিষ্কার করতে আমার বেশ সময় লেগে গেছিল, আর খাটনিও হয়েছে বেশ। এই জন্য তো তোমাকে এক্সট্রা টাকাও দেওয়া হয়েছে। মোবাইলে লোকেশন অনুযায়ী ছেলে দুটি দুপুর পর্যন্ত এই বাড়িতেই ছিল, কিন্তু সকালে এই বাড়িতে কাউকে দেখা যায়নি। বেশ গোল মেলে ব্যাপার। হয়তো ভোরবেলায় বাড়ি থেকে বেরিয়ে ওরা বাড়ির আশেপাশে কোথাও ঘুরছিল, মর্নিং ওয়াক করছিল দুজন, তারপর কাছাকাছি কোনোখান থেকে খাবার এনে দুপুরে এই বাড়িতে বসেই খাওয়া দাওয়া করে এই বাড়ি থেকে বেরিয়ে যায়। কিন্তু ওই দিন রাত্রে ওদের যে অবস্থা ছিল, তাতে করে রাত্রে কেন সকালেও ওদের নেশা কাটিয়ে বাড়ি ফেরা সম্ভব ছিল বলে আমার মনে হয় না। এটাই তো রহস্য। আচ্ছা, ওই আগন্তুক মেয়ে দুটি কখন এই বাড়ি থেকে বেরিয়েছিল? ওরা ওদের কাজ সেরেই পালিয়েছিল। ইনফ্যাক্ট আমি ওদের দেখিনি। আমার তো ধারণা ছিল যে রাত্রি আর রজনী সৌমাদ্রি ও অভ্রনীলের ঘরে ছিল। আপনি ওই মুখোশ দুটো খুঁজে বের না করলে আমি এসব কিছুই জানতে পারতাম না। এবারের ময়লা আবর্জনা কোথায় ফেলা হয়? সেসব জেনে তুমি কি করবে কাকাই? বাইরে এখন বেশ অন্ধকার, এর মধ্যে গিয়ে তুমি আবর্জনা ঘাঁটবে? প্রয়োজন হলে ঘাটতেই হবে। বাইরে অন্ধকারেও কোনো অসুবিধা নেই, আমার মোবাইলে ফ্ল্যাশ লাইট যথেষ্ট জোরালো। ময়লা ফেলার জায়গায় একটু ঘাঁটাঘাঁটি করে একটি কালো পলিথিনের প্যাকেট পাওয়া গেল, যার মধ্যে দুটো সস্তার বাটন মোবাইল। তাহলে সৌমাদ্রি ও অভ্রনীল কখনোই বাড়ি থেকে বেরিয়েছে বলে আপনার ধারণা? খুব সম্ভবত ওই রাতে তোমরা বেরিয়ে যাওয়ার পর। সম্পূর্ণ অচৈতন্য দুটি ছেলেকে দুটি মেয়ের পক্ষে কোথাও নিয়ে যাওয়া সম্ভব নয়। আমার ধারণা দুটি মেয়ে আরও 2-1জনকে ডেকে নিয়ে এসেছিল। তাদের সহযোগিতায় সৌমাদ্রি অভ্রনীলকে গাড়িতে তোলে ওরা। যাই হোক, এখানে আমাদের কাজ আপাতত শেষ, চলো বেরোনো যাক। সকলে একসাথেই ওই বাড়ি থেকে বেরিয়ে পড়ল। পয়লা জুলাই সকাল, গগনের বাড়ি। সকালে চায়ের কাপে চুমুক দিয়ে খবরের কাগজে চোখ বোলাচ্ছে গগন। মোবাইল ফোনটা বেজে উঠল। ইন্সপেক্টর দুবার ফোন করেছে। কাল রাত্রে 5টা ভিডিও হোয়াটসঅ্যাপ করে পাঠানো হয়েছে আমার মোবাইলে। 5টা অচেনা নাম্বার থেকে 5টা ভিডিও এসছে। সৌহিত্য, সৌমাদ্রি, অভ্রনীল ও ঋদ্ধি 4জনেই স্বীকার করেছে যে ওরা পারিজাতকে ধর্ষণ করেছে। 4জন কিভাবে কনফেস করলো? কিডন্যাপ তো 3জন হয়েছে। সেটা সৌহিত্যর বাবার, উনি যে পারিজাতকে টাকা দিয়ে কেস উইথড্র করিয়েছেন তার ভিডিও। বলেন কি? শুধু বলছি না, দেখাচ্ছিও। ভিডিওগুলো আপনাকে পাঠাচ্ছি, নিজেই দেখে নিন। যে বা যারাই কাজটা করুক, বেশ আটঘাট বেঁধে নেমেছে বলতে হবে। একদম ঠিক। তবে বড্ড দেরিতে পেলাম কনফেশনগুলো। আগে পেলে কেসটা অন্যদিকে ঘুরে যেত। কিচ্ছু দেরি হয়নি, কেসটা রিওপেন করুন। কিভাবে রিওপেন করব? ভিকটিম নিজেই তো উল্টো সুর গাইছে। সেজন্য কোনো সমস্যা হবে না। তাকে উল্টো সুরে গান গাওয়ানোর ভিডিওটাও তো আমাদের কাছে আছে। আমি আজ পারিজাতে গ্রামের বাড়ি যাচ্ছি ওর সাথে দেখা করতে। ওর সাথে কথা বলে দেখি নতুন কোনো তথ্য পাওয়া যায় কিনা। হ্যাঁ, আপনি ওর সাথে কথা বলুন। আমি দেখি হারিয়ে যাওয়া ছেলেগুলোকে খুঁজে বের করতে পারি কিনা। আচ্ছা, যে নম্বরগুলো থেকে ভিডিওগুলো পাঠানো হয়েছে সেই নম্বরগুলো ট্রেস করা গেছে? না, ওগুলো শুধু এই ভিডিওগুলো পাঠানোর জন্যই ব্যবহার করা হয়েছে। দুনিবারের সাথে কথা বলে ফোন রাখার অল্পক্ষণের মধ্যেই গগনের ফোনে ভিডিওগুলো ঢুকলো। প্রথমেই সাহিত্যের স্বীকারোক্তি শুনল গগন। পারিজাত, তুমি আমাকে ক্ষমা করো। সেদিন আমার মাথা ঠিক ছিল না। নেশার ঘোরে আমি বড্ড ভুল করে ফেলেছি। সৌমাদ্রি, অভ্রনীল, ঋদ্ধিকে ডেকে নিয়ে গেছিলাম, কিন্তু পরে ওদের আর আটকাতে পারিনি। ওরা আমার কোনো বারণ শোনেনি। ওরা তোমাকে প্রাণে মেরে ফেলতে চেয়েছিল। আমারও সেই সিদ্ধান্ত ছিল, কিন্তু হঠাৎ ওখানে একদল ছেলে মেয়ে চলে এলো। আমরা ওখান থেকে পালিয়ে গিয়েছিলাম।
আর ওই ছেলে মেয়ে যথেষ্টই চেষ্টা করেছিল তোমাকে প্রাণে বাঁচানোর জন্য। সৌমাদ্রি, অভ্রনীল, ঋদ্ধির বক্তব্য প্রায় একই ধরনের। সাহিত্যের মতন ওরাও পারিজাতের কাছে ক্ষমা চেয়ে নিজেদের দোষ স্বীকার করেছে। তবে ঋদ্ধির ভিডিওটা দেখতে দেখতে মনে কি একটা খটকা লাগায় আরেকবার মন দিয়ে ভিডিওটা দেখল গগন। ট্রেনের আর মন্দিরের ঘন্টার শব্দ রয়েছে ভিডিওটাতে। খুব আস্তে হলেও মন দিয়ে শুনলে সেটা বোঝা যায়। পঞ্চম ভিডিওটাতে অবিনাশবাবু পারিজাতের হাতে একগুচ্ছ নোটের বান্ডিল তুলে দিতে দিতে বলছে, এই কেসটা তুমি উইথড্র করে নাও পারিজাত। আমি জানি আমার ছেলে কয়েকজন বন্ধুর পাল্লায় পড়ে একটা বড় ভুল করে ফেলেছে, সেই জন্য তোর কাছে ক্ষমাও তো চেয়েছি। তোমরা এক কলেজে পড়ো, নিজেদের ঝামেলা নিজেদের মিটিয়ে ফেলাই ভালো, তাই না? খাওয়া কোর্ট কাছারি থানা পুলিশ করে বদনাম করানো ছাড়া কাজের কাজ কিছুই হবে না। ওটে তুমি কিছু প্রমাণও করতে পারবে না, মাঝখান থেকে তোমার বাবার কিছু অর্থ দণ্ড যাবে। তার চেয়ে বরং আমি যে টাকাটা তোমাকে দিচ্ছি তা দিয়ে তুমি নতুন ভাবে জীবন শুরু করো। তোমাদের গ্রামে বসেই কোনো হস্তশিল্প বা কুটির শিল্পের ব্যবসা শুরু করো। আমার থেকে তুমি এই ব্যাপারে পূর্ণ সহযোগিতা পাবে। কেমন? ভিডিওতে অবিনাশবাবুর সম্মুখ ভাগ এবং পারিজাতের 500 ভাগ, তার সাথে হুড দেওয়া টি শার্ট পরা আরেকজনের পেছন দেখা যাচ্ছে। এই পিছন দিক থেকে দাঁড়িয়ে থাকা আগন্তুকের পরনের জুতো জোড়া কখনো ভীষণ চেনা লাগলো, কিন্তু তাকে কোথায় দেখেছে কিছুতেই মনে করতে পারল না। ভিডিওগুলো দেখে ধনিবারকে আবার ফোন করলো গগন। সৌমাদ্রি, অভ্রনীল, ঋদ্ধিকে যেখানে আটক রাখা হয়েছে সেটা একটা বসবাস অযোগ্য ভাঙাচোরা বাড়ি বলেই মনে হচ্ছে। আশেপাশেও তেমন বাড়িঘর আছে বলে মনে হচ্ছে না। এর বেশি কিছু এই ভিডিওগুলো থেকে পাওয়া যাচ্ছে না। আমি পারিজাতের বাড়ি যাচ্ছি, কোনো খবর পেলে তৎক্ষণাৎ জানাবেন আমাকে। অবশ্যই, কোনো কিছু খবর হলেই আপনাকে জানাচ্ছি। ফোন রেখে পারিজাতের বাড়ি যাওয়ার প্রস্তুতি নিল গগন। পয়লা জুলাই বিকেল, পারিজাতের বাড়ি। সড়ক পথ থেকে ঘন্টা 2 পথ। একটু তাড়াতাড়ি লাঞ্চ সেরে নিজেই গাড়ি চালিয়ে রওনা হলো গগন। তীর্থা তার কলেজ ও পড়াশুনো নিয়েই বেশ ব্যস্ত। এবার ওর ফাইনাল ইয়ার, চাপটা একটু বেশি, তাই ওকে বিরক্ত না করে এই কেসটা প্রায় একা হাতেই সামলাচ্ছে গগন। 3:30-4টে নাগাদ পারিজাতের বাড়ি পৌঁছলো গগন। একতলা দালান বাড়ি, বাড়ির সামনে বড় উঠোন, তার একপাশে বেড়ার ঘর, টালির ছাউনি দিয়ে একটা বুটিক খুলেছে পারিজাত। আশেপাশে বাড়ির কয়েকটি মেয়েও আছে তার সঙ্গে। বাড়ির সামনে গাড়ি থামিয়ে গগন নিজের পরিচয় দিয়ে পারিজাতের কথা জিজ্ঞেস করতেই পারিজাতের মা বললেন, দেখুন, আমি বুঝতে পারছি যে আপনি এত দূর থেকে কষ্ট করে এসেছেন। আপনাকে নিরাশ করতেও আমার ইচ্ছে করছে না, কিন্তু আমি অপারগ। পারিজাত বহু কষ্টে ওই ঘটনা ভুলে আবার নতুন করে জীবন শুরু করার চেষ্টা করছে, তাই ওই ঘটনা নিয়ে ওকে কেউ জিজ্ঞাসাবাদ করুক তা আমি চাই না। এভাবে ওকে কতদিন ঘরের মধ্যে আটকে রাখবেন? ঘরের মধ্যে থাকতে থাকতে ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে। ওর বুটিকের কাজের জন্য তো ওকে একদিন না একদিন বাইরে বেরোতে হবে। কে বলল ও ঘরে বসে থাকে? নিজের কাজে এলাকার মধ্যে 2-1 ঘন্টার জন্য বের হয় তো, তবে দূরে কোথাও যায় না এখন। আস্তে আস্তে সব স্বাভাবিক হয়ে গেলে শহরেও যাবে ও। আপাতত ওকে ওর মতো থাকতে দিন। ও মানসিকভাবে এখনো পুরোপুরি সুস্থ হয়নি, ওকে এখন বিরক্ত না করাই ভালো। আমি পারিজাতকে কোনো রকম বিরক্ত করতে চাই না। আপনার মতো আমিও চাই যে ও সকল বাধা বিপদ কাটিয়ে একটা সুন্দর জীবনে ফিরে আসুক। তার জন্য সকল রকম সহযোগিতা আমি করব।
ওদের তৈরি সালোয়ার, কুর্তা, পাঞ্জাবি আমি কলকাতায় প্রতিটি ঘরে পৌঁছে দেব। তবে এটুকু করেই আমার কাজ শেষ হবে না। যে ছেলেগুলো একদিন পারিজাতের ওপর অমানবিক অত্যাচার চালিয়েছিল, ওর প্রাণ সংশয় ঘটিয়েছিল, তাদের শাস্তির ব্যবস্থাও আমি করব। না হলে ওদের মতো রেপিস্টদের ধারণা হবে যে এরকম জঘন্য কাজ করেও সহজেই রেহাই পাওয়া যায়। চারিদিকে ধর্ষণ বাড়তেই থাকবে। পারিজাতের মতো হাজার হাজার মেয়ে প্রতিনিয়ত এই জঘন্য অপরাধের শিকার হতে থাকবে। কিন্তু পারিজাত ওদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না। ওদের মুখ বন্ধ রাখার জন্য অনেকগুলো টাকা নিয়েছে ওদের থেকে। বেঈমানদের সাথে বেঈমানি করলে কোনো দোষ হয় না। আমাকে স্বল্পক্ষণের জন্য পারিজাতের সাথে কথা বলার অনুমতি দিন। ওর মানসিক চাপ সৃষ্টি হয় এমন কোনো প্রশ্ন আমি ওকে করব না। সেই দিনের ঘটনা আর ওর বুটিক দুটোর সম্পর্কে কিছু ইনফরমেশন নেওয়ার আছে আমার ওর থেকে। ওর বুটিকের ব্যবসার পরিসর যাতে আরো বাড়ে আমি সেই চেষ্টাও করব। 10 থেকে 15 মিনিটের বেশি আমি সময় নেব না। আর এতে ওর ভালো ছাড়া কোনো খারাপ হবে না, সেটা আমি কথা দিচ্ছি আপনাকে। গগনের কথাগুলোর মধ্যে একটু দৃঢ়তা ছিল। এতটা অবিশ্বাস নিয়ে কথাগুলো বলছিল ও, যে পারিজাতের মা গগনের অনুরোধ না রেখে পারলেন না। বুটিকের ঘরে নিজের কাজে ব্যস্ত ছিল পারিজাত। তার সাথে এলাকার একটি মেয়েও ছিল। পারিজাত ওদের চলে যেতে বলল। ওরা ঘর থেকে বেরিয়ে গেলে পারিজাত বলল, বলুন, আপনার কি জানার আছে? পুলিশকে পাঠানো ভিডিওগুলো দেখলাম। অপরাধীরা সকলেই তো তোমার সামনে দাঁড়িয়ে ক্ষমা চেয়েছে। হ্যাঁ, তা চেয়েছে। তুমি কি ওদের মন থেকে ক্ষমা করতে পেরেছো? প্রশ্নই আসে না। একজন ছাড়া আমি সবার গায়ে থুতু দিয়েছি, সবাইকে জুতোর বাড়ি মেরেছি, তবে আসলটাকেই কিছু করতে পারিনি এখনো। সেই রাগটা রয়েই গেছে। তুমি সৌহিত্যের কথা বলছো তো? ও তো তোমার কাছে ক্ষমা চেয়েছে। হ্যাঁ, তা চেয়েছে। একবার না, দুবার চেয়েছে। আর এরকম ক্ষমা ও বিপদে পড়ে অনেক মেয়ের কাছেই চেয়েছে। সেদিন পার্টি অফিসে বাবার সামনে ক্ষমা চেয়েছিল বলে আমি ওকে তখন কিছু বলতে পারিনি। তুমি বললে অনেক মেয়ের কাছেই সৌহিত্য বিপদে পড়ে ক্ষমা চেয়েছে। এসব কথা তুমি জানতে কিভাবে? ঋদ্ধি বলেছে। কলেজের একটা ফাঁকা রুমে সৌহিত্য একটি মেয়েকে নানা রকম ভাবে ভয় দেখিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করেছিল। ঋদ্ধি সেটা লুকিয়ে ভিডিও করেছিল। ওর মোবাইল ঘেঁটে দিদিরা ওই ভিডিও খুঁজে পেয়েছে। তোমার সাথে পার্টি অফিসে ওই দিন আরেকজন ছিল দেখলাম। হ্যাঁ, আমার এক দিদি, আমার এক বন্ধুর মারফত ওর সাথে আমার পরিচয় হয়। অবিনাশবাবুর কাছ থেকে টাকা পেতে ওই দিদি আমাকে যথেষ্ট সাহায্য করেছে। সেই টাকার বেশিরভাগটা দিয়েই তো আমি এই বুটিক খুলেছি। এটা খুব ভালো কাজ করেছো। তোমার হাতের কাজ দেখেছি, বেশ সুন্দর। কলকাতায় বিক্রি কেমন? খুব একটা নয়। আমি তো এখন আর কলকাতায় যাই না। আমার কয়েকজন বন্ধু এসে নিয়ে যায়। ওদের চেনা পরিচিতির মধ্যে বিক্রি করে। আমার মূল বিক্রি এই লোকালেই। গ্রামের মানুষ কজন আর কিনবে? আমার একজন হোলসেলারের সাথে পরিচয় আছে, শাড়ি চুড়িদারের ব্যবসা করেও। তুমি চাইলে ওকে কথা বলে দেখতে পারি। সেটা হলে তো খুবই ভালো হয়। তবে আমাদের প্রোডাকশনও বাড়াতে হবে, নইলে হোলসেলারকে দিয়ে আমরা পোষাতে পারবো না। আচ্ছা, ভিডিওতে দেখলাম অবিনাশ সেন তোমাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে। নেতা মন্ত্রীদের তো অনেক ক্ষমতা, অনেক জানাশোনা। তুমি কি ওনার থেকে কোনো হেল্প চেয়েছো? খেপেছেন? বাপ বেটা দুজনেই 1 নম্বরের বদমাশ। ওনার কথাগুলো শুনে সেদিন ওনার গালে ঠাসিয়ে একটা চর কষাতে ইচ্ছা করছিল। বুড়ো বলে কি না, নিজেদের ঝামেলা নিজেরা মিটিয়ে ফেলাই ভালো। ওই হারামজাদাগুলো আমার নিজেদের লোক। ওনার কথাগুলো সবটাই শুনেছি। উনি বলেছেন খামোকা কোর্ট কাচারি থানা পুলিশ করে বদনাম করানো ছাড়া কাজের কাজ কিছুই হবে না। কোর্টে তোমরা নাকি কিছুই প্রমাণ করতে পারবে না। আর এসব শুনে আমার আরো জেদ চেপে গেছে। ইচ্ছা করছে ছেলের সাথে বাবাকেও জেলের ঘাড়ি টানাই। তোমাদের সহযোগিতা পেলে আমি আমার ইচ্ছে ঠিক পূরণ করব। কি সহযোগিতা চাই? বেশি কিছু না, সঠিক কিছু ইনফরমেশন। তোমাকে যেদিন মলিস্ট করা হয়েছিল
সেদিন ঠিক কি কি ঘটেছিল ডিটেল বলবে? বলছি। আমার বান্ধবী সুরসার জন্মদিনে ওর বাড়িতে গিয়েছিলাম আমি। আমাদের কলেজের অনেকেই ছিল সেখানে। সৌহিত্য, সৌমাদ্রি, অভ্রনীল, ঋদ্ধিও ছিল সেদিন জন্মদিনের অনুষ্ঠানে। তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমার মেসে ফেরার ইচ্ছা ছিল, কিন্তু সুরসার অনুরোধে আমাকে থাকতে হয়েছিল। রাত বাড়ার সাথে সাথে লোক সংখ্যা কমতে থাকে। শেষের দিকে আমরা কয়েকজন ছাড়া আর বিশেষ কেউ ছিল না। এই অনুষ্ঠানের কিছুদিন আগে সৌহিত্যের সাথে আমার একটা ঝামেলা হয়েছিল। ও আমাকে একা পেয়ে খারাপ প্রস্তাব দিয়েছিল, আর সে প্রস্তাবে আমি রাজি না হওয়ায় আমার সাথে অশালীন আচরণও করেছিল। সুরসার জন্মদিনে সৌহিত্য নিজে থেকে এসেই আমার কাছে ওই ঘটনার জন্য ক্ষমা চায়। তারপর আমরা সবাই হই হুল্লোড় নাচানাচিতেও মেতে উঠেছিলাম। ওরা সবাই ড্রিঙ্ক করলেও আমি করিনি। ঋদ্ধি আমাকে এক গ্লাস শরবত এনে দিয়েছিল। ওটা খাওয়ার পরে আমার কেমন যেন অস্বস্তি হতে শুরু করলো। ঘুম ঘুম পাচ্ছিল। সৌহিত্য বলল, ভয়ের কিছু নেই, উল্টোপাল্টা খাওয়া দাওয়া আর অনিয়মের জন্য এটা হচ্ছে, রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। ওরা চারজন আমাকে আমার মেসে পৌঁছে দেবার জন্য সৌহিত্যর গাড়িতেও তুললো জানেন। গাড়িতে ওঠার পর আমার আর কোনো জ্ঞান ছিল না। জ্ঞান ফিরে দেখি আমি হাসপাতালের বেডে শুয়ে আছি, সারা শরীরে অসহ্য যন্ত্রণা। ঠিক আছে, আর বেশি কিছু বলার দরকার নেই। এর পরের ঘটনাটা আমার সব জানা। আজ আমি আসি। তোমার ফোন নাম্বারটা আমাকে দাও, আমি তোমার ব্যবসার ব্যাপারে কিছু ব্যবস্থা করতে পারলে ফোন করব। পারিজাদের থেকে ওর ফোন নম্বর নিয়ে ওর ঘর থেকে বেরিয়ে এসে কি একটা প্রশ্ন মাথায় আসায় আবার ওই ঘরে ঢোকে গগন। মোবাইল বের করে কিছু একটা দেখিয়ে পারিজাতকে প্রশ্ন করে ও। তারপর গগন ওখান থেকে বিদায় জানিয়ে গাড়িতে উঠল। পয়লা জুলাই সন্ধে। গাড়িতে গগন। দিনের আলোর তীব্রতা ক্ষীণ হয়ে এলেও তখনও পুরোপুরি নিভে যায়। গাড়ির স্টিয়ারিং হাতে ধরে ফেরার পথে গগন। একসাথে অনেকগুলো তথ্য আজও পেয়েছে। লেভেল ক্রসিং এ গাড়ি দাঁড় করিয়ে চিন্তাগুলোকে মাথার মধ্যে ঘুরপাক করাচ্ছে গগন। পারিজাদের মায়ের কথা অনুযায়ী পারিজাদ এলাকার বাইরে যায় না এখন। সম্প্রতি 2-1 ঘন্টার বেশি বাড়ির বাইরে থাকেনিও। পারিজাদের বক্তব্য অনুসারে সৌমাদ্রি, অভ্রনীল, ঋদ্ধি ওর কাছে ক্ষমা চেয়েছে। ওদের গায়ে থুথু দিয়েছে পারিজাদ। 2-2 4 করলে সৌমাদ্রি, অভ্রনীল, ঋদ্ধিরা পারিজাতদের বাড়ির কাছে পিঠেই কোথাও বন্দি আছে। ভিডিও অনুযায়ী সেটা একটা বসবাস অযোগ্য, ভাঙাচোরা এবং অপেক্ষাকৃত নির্জন এলাকায়। গগনের অনুমান বলছে ও এখন এই বন্দি 3 জনের খুব কাছেই আছে। গাড়িটাকে একধারে পার্ক করে আশপাশটা ভালো করে ঘুরে দেখতে থাকলো গগন। শহরের মতন খুব ঘন জনবসতি এখানে নেই। অল্প কয়েকটা ঘর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারপাশে। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি এবং জিজ্ঞাসাবাদের পর কাঙ্ক্ষিত বাড়ির হদিশ পেয়ে গেল গগন। তবে সৌমাদ্রি, অভ্রনীল এবং ঋদ্ধি কাউকেই ওখানে পাওয়া গেল না। এলাকার এক চাষির কথায় গগন জানতে পারল যে ওদেরকে আজ দুপুরেই স্থানান্তর করা হয়েছে। অসুস্থ 3 জনকে 4-5 জন ছেলে মেয়ে মিলে একটা টাটা সুমোতে তুলেছে। সেই বাড়িতে পড়ে থাকা দড়ি, খাবারের অংশবিশেষ এবং সিগারেটের টুকরো প্রভৃতি দেখে ওরা যে কিছুক্ষণ আগেই এখানে ছিল তা সহজেই অনুমান করা যায়। গগন বেশ চিন্তিত। কি করবে কিছুই বুঝে উঠতে পারল না ও। ঠিক এমন সময় গগনের ফোন বেজে উঠল। দুর্নিবারের ফোন। ওই 3টে ছেলেকে অচৈতন্য অবস্থায় সেই নির্জন পুকুরের ধারে পাওয়া গেছে। কোন পুকুর? যেখানে পারিজাতকে পাওয়া গিয়েছিল। আবার একটা অচেনা নাম্বার থেকে একটা ছবি হোয়াটসঅ্যাপ হয়েছিল আমার মোবাইলে। সেই ছবি দেখে লোকেশন আইডেন্টিফাই করে আমরা ওদের উদ্ধার করেছি। 3 জনের চেহারাই বেশ বিধ্বস্ত। একদিন যে ওদের ওপর বেশ অত্যাচার হয়েছে তা ওদের দেখলেই বোঝা যাচ্ছে। ওকে, ওদেরকে একটু কেয়ারে রাখুন, আমি থানায় আসছি। ফোন রেখে গাড়ি স্টার্ট দিল গগন।
1 জুলাই রাত, অবিনাশ সেনের বাড়ি। খবর জন্মাতে যত সময় লাগে তা ছড়াতে সে সময়ের 1% লাগে না। বিশেষ করে নেতা মন্ত্রীদের কাছে খবর নিজে নিজেই ডানা মেলে চলে আসে। সৌমাদ্রি, অভ্রনীল এবং ঋদ্ধির থানায় চালান হওয়ার খবর অবিনাশ সেনের কাছে আসতেও বেশি দেরি হলো না। এই থানায় কর্মরত একজন পুলিশ অফিসার সুব্রত মালাকার ওনাকে খবরটা দিল। ওদের 3 জনকে তো অ্যারেস্ট করা হয়েছে, আর সাহিত্যের ঘাড়ে সব দোষ চাপিয়ে ওরা কনফেসও করেছে। কেসটা নতুন করে আবার কোর্টেও। ওনাকে আগে থেকে কিছু ব্যবস্থা নিতে হবে না। ওর সাথে যারা ছিল তারাই যদি ওর বিরুদ্ধে কথা বলে, কোনো উকিল সাহিত্যকে আর বাঁচাতে পারবে না। ফোন রেখে নিজের সেক্রেটারির সাথে আলোচনায় বসলেন অবিনাশবাবু। পুলিশি হেফাজতে ওদেরকে বেশি দিন ফেলে রাখা যাবে না। যত তাড়াতাড়ি ওদেরকে বের করে আনা যায় আপনার ছেলের পক্ষে ততই মঙ্গল। সেটা তো বোঝাই যাচ্ছে। দেখি একবার ব্যারিস্টার অলোকেশ মুখার্জিকে ফোন করে, উনি যদি ওদের একটা বেলের ব্যবস্থা করতে পারেন। সে উনি নিশ্চয়ই পারবেন, অত বড় উকিল বলে কথা। কিন্তু ছেলেগুলোকে থানা থেকে বের করে কোথায় চালান করবেন? হ্যাঁ, সেই ব্যবস্থাটাও করতে হবে। আচ্ছা, এই 3 জনের অ্যারেস্ট হওয়ার খবরটা সাহিত্যের কানে যায়নি তো? সেরকম তো কোনো সম্ভাবনা দেখছি না। তবে যে প্রাইভেট ডিটেকটিভকে আপনি নিয়োগ করেছেন তিনি যদি না বলে দেন। অপদার্থ লোক একটা, কোনো কাজেই তো এলে না। এবারে যেন অকাজে না লাগে সেটা একটু লক্ষ্য রেখো। ওকে এখনই ফোন করে সাহিত্যকে কিছু জানাতে না করো। ও আর হ্যাঁ, ওর পারিশ্রমিকের বাকি টাকাটাও পাঠিয়ে দিও। ঠিক আছে স্যার, আমি এখনই গগন গাইনকে ফোন করছি। সেক্রেটারি গগনের সাথে কথা বলল। গগন তখনও সাহিত্যের কোনো খবর জানায়নি। অবিনাশবাবুর কথা অনুযায়ী ওনার ছেলেকে কোনো রকম কোনো খবর না দিতে রাজি হয়ে গেল গগন। অবিনাশবাবু ব্যারিস্টার অলোকেশ মুখার্জিকে ফোন করে কাল সকালেই ওদের 3 জনের বেলের ব্যবস্থা করলেন। বেলের ব্যবস্থা হয়ে গেলে উনি অবিনাশবাবুকে তৎক্ষণাৎ খবর দেন। সেটাও বলে দিলেন উনি। অলোকেশ মুখার্জির সাথে কথা বলে আরেকটা ফোন করলেন অবিনাশবাবু। সৌমাদ্রি, অভ্রনীল এবং ঋদ্ধির জামিন পাওয়ার পর ওদের কথার কি ব্যবস্থা হবে সেই আলোচনাটাই হলো এই ফোনে। দোসরা জুলাই সকাল, পুলিশ স্টেশনের সামনে। অলোকেশ মুখার্জিদের মতন ব্যারিস্টারদের কোনো আসামিকেই জামিন ছাড়াতে বেশি সময় লাগে না। সমস্ত ব্যবস্থা করে অবিনাশ সেনকে ফোন করলেন অলোকেশ বাবু। খবর শোনা মাত্রই থানায় গাড়ি পাঠালেন অবিনাশবাবু। তবে নিজের গাড়ি নয়, ভাড়া করা গাড়িতে ওদের আনছেন উনি। সৌমাদ্রি, অভ্রনীল ও ঋদ্ধি যেন অবিনাশবাবুর পাঠানো গাড়িতেই ওঠে, সেই দায়িত্বে রয়েছেন পুলিশ অফিসার সুব্রত মালাকারের উপর। ওদের 3 জনের কোনো খবরই ওদের পরিবারের কারোর কাছে নেই। সৌমাদ্রি, অভ্রনীল এবং ঋদ্ধির কাছে কোনো ফোন না থাকায় ওদের পক্ষে কোনোভাবে পরিবারের কারোর সাথে যোগাযোগ করা সম্ভব নয়। আপাতত অবিনাশবাবুকেই ভরসা করতে হবে ওদের। সৌমাদ্রি, অভ্রনীল এবং ঋদ্ধির থানা থেকে বের হওয়ার কিছুক্ষণ আগেই সাহিত্য ওখানে উপস্থিত হয়েছে। একটি হুড দেওয়া টি শার্ট পরে লোক চোখের আড়ালে রয়েছে ও। কাল একটু বেশি রাত্রে সাহিত্যকে ফোন করে তীর্থা। হ্যালো, আমি গগন গাইনের অ্যাসিস্ট্যান্ট তীর্থা বলছি। এত রাতে আপনি? একটা বিশেষ খবর দেওয়ার জন্য আপনাকে এত রাতে বিরক্ত করলাম। কি খবর? আপনার 3 বন্ধু সৌমাদ্রি, অভ্রনীল ও ঋদ্ধিকে আজ সন্ধ্যায় পুলিশ অ্যারেস্ট করেছে। আমার কাকা আমাকে কিচ্ছু বলেনি। ওদের 3 জনের মধ্যে কোনো একজনের বাবা আমার কাকাকে ফোন করে আপনাকে খবরটা দিতে বারণ করেছে। আর ওদের বাবারা একজন ভালো উকিল ঠিক করে কাল সকালেই ওদের 3 জনের জামিনের ব্যবস্থা করবে। তা যেই বন্ধুরা আপনার বিরুদ্ধে অভিযোগ করলো, সমস্ত দোষ আপনার কাঁধে ফেলে দিল। কলেজের একটা ফাঁকা রুমে আপনি যে একটা মেয়েকে নানা রকমভাবে ভয় দেখিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করেছিলেন, সেই ভিডিও পুলিশের হাতে তুলে দিল
তাদের সাথে একবার দেখা করবেন না আপনি? ওরা সব দোষ আমার ঘাড়ে ফেলেছে, মানে আমার পার্সোনাল ভিডিও লিক করেছে। আমি আপনাকে কয়েকটা ভিডিও হোয়াটসঅ্যাপ করছি, সেগুলো দেখলেই আপনার সব পরিষ্কার হয়ে যাবে। সেরকম হলে আমি কাল ওখানে গিয়ে ওদের সাথে দেখা করব। সেই করুন, তবে বাড়ি থেকে সাবধানে বেরোবেন। যতদূর শুনেছি আপনার বাবা আপনাকে এইসব ঝামেলায় জড়াতে দেবেন না, তাই বাবার চোখের আড়ালে পাবলিক ট্রান্সপোর্টে আপনাকে ওখানে পৌঁছতে হবে। ঠিক আছে, আমি ব্যাপারটা দেখছি। এই ইনফরমেশনগুলো দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার কিছুই নেই। আমার মনে হলো যে এই ইনফরমেশনগুলো আপনাকে দেওয়া জরুরি, তাই এত রাতে ফোন করলাম। তবে আপনি যদি কাল ওখানে যান, একটু লোকচক্ষে আড়ালে থাকার চেষ্টা করবেন। জানেনই তো, সাবধানের মার নেই। ফোন রাখার কিছুক্ষণের মধ্যে সাহিত্যের হোয়াটসঅ্যাপে 4টি ভিডিও ঢুকলো। 3টি ভিডিওর বক্তব্য প্রায় একই ধরনের। সৌমাদ্রি, অভ্রনীল এবং ঋদ্ধি তিনজনে একই কথা বলছে। সাহিত্য হারামজাদাটাই মেইন কালপ্রিট। আমরা ওর কথা মতন একটু ফুর্তি করে নিলাম। আরেকটি ভিডিওতে সাহিত্যের কুকৃতির প্রমাণ ভিডিওগুলো দেখে সাহিত্যের মাথা গরম হয়ে গেল। তখনই ও মনে মনে ঠিক করে নিল যে ওদের তিনজনের সাথে একটা বোঝাপড়া করতেই হবে। সৌমাদ্রি, অভ্রনীল এবং ঋদ্ধি থানা থেকে বের হওয়ার অনেকক্ষণ আগেই ওদের যথাস্থানে পৌঁছে দেওয়ার গাড়ি এসে হাজির হলো। নির্দেশ অনুযায়ী গাড়িটা পার্কিংয়ে পার্ক করে ড্রাইভার অবিনাশবাবুর সেক্রেটারির সাথে দেখা করে। সুব্রতবাবু ড্রাইভারকে চা বিস্কুট খাইয়ে একটু সময় অপেক্ষা করতে বলে। কিছুক্ষণের মধ্যেই ওদের তিনজনের জামিন হয়ে যায়। ড্রাইভার ওদের নিয়ে গাড়িতে বসায়। সাহিত্য হঠাৎ কোথা থেকে উদয় হয়ে ড্রাইভারের পাশের সিট দখল করে। ওরা তিনজনেই আমার বন্ধু, ওদের সাথে আমার কথা আছে, আমিও ওদের সাথে যাব। গাড়িতে উঠেই কথাটা বলে সাহিত্য। তিন বন্ধুও তাতে সম্মতি জানায়। গাড়ির কাঁচ তুলে এসি চালিয়ে দিয়ে স্টার্ট দেয় ড্রাইভার। ওরা রওনা হওয়ার কিছুক্ষণ পরে সেক্রেটারিকে ফোন করে অবিনাশ। সুব্রত, বলছি ওখানকার খবর কি? আজ সব প্ল্যান মাফিক হয়েছে তো? হ্যাঁ স্যার, ওরা আপনার পাঠানো গাড়িতে রওনা হয়ে গেছে, আর ওদের সাথে আপনার ছেলেও গেছে গাড়িতে। হোয়াট? কি বলছো তুমি? সাহিত্য ওখানে গেল কি করে? ও তো এসেছিল ওর বন্ধুদের সাথে দেখা করতে। কেন স্যার, কোনো সমস্যা? এ তো ভয়ানক সমস্যা। আমি এখন রাখছি, বুঝলে? আমার একটু কাজ আছে। ফোন রেখেই ড্রাইভারকে ফোন করে অবিনাশ সেন। ড্রাইভার ফোন না ধরায় নিজের ছেলেকে ফোন করেন উনি, কিন্তু সেও ফোন ধরে না। আসলে একটু দেরি করে ফেলেছেন অবিনাশ সেন। এখন ওরা কেউই আর ফোন ধরার অবস্থায় নেই। প্রত্যেকেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। গাড়ি স্টার্ট দেওয়ার অল্পক্ষণের মধ্যেই সাহিত্যের সাথে বাকি তিনজনের বচসা শুরু হয়। সাহিত্য তিনজনের উপর একের পর এক অভিযোগ আনতে থাকে, আর ওরা সেই অভিযোগ অস্বীকার করে। সাহিত্য ওদের হোয়াটসঅ্যাপ ভিডিও দেখায়। ধীরে ধীরে সকলে উত্তেজিত হয়ে ওঠে। এর মধ্যে একটা বিষাক্ত গ্যাস এসে সবার শ্বাসরোধ করে। অবিনাশ সেনের নির্দেশে গাড়ির বাতানুকূল ব্যবস্থার সাথে বিষাক্ত উদ্বায়ী পদার্থ রাখা হয়। ড্রাইভার পার্কিংয়ে গাড়িটি রেখে অন্যত্র থাকার সময় একজন দক্ষ অটো ইলেকট্রিশিয়ান এই কাজটি করে। এয়ার কন্ডিশন চালু করার পর ঠান্ডা হাওয়া কন্ডিশনারের মারফত গাড়িতে ঢোকার সাথে সাথেই সেই বিষাক্ত পদার্থ উদায়ী হয়ে গ্যাসের রূপ ধারণ করে এবং সেই আকারে পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। সকলের শ্বাসকষ্ট শুরু হয়। ড্রাইভার আর গাড়ি চালাবার অবস্থায় থাকে না। গাড়ি আঁকা বাঁকা পথে এদিক সেদিক চলতে চলতে একটি বড় গাছে সজোরে আঘাত করে। গাড়িতে থাকা সকলে সেই স্থানেই প্রাণ হারায়। পুরো ঘটনাটা দুর্ঘটনা বলে চিহ্নিত করা হয়। বিষ প্রয়োগের চিহ্ন কোথাও পাওয়া যায় না। ময়না তদন্তের রিপোর্টে সকলের হার্ট ফেল করে মৃত্যুই সূচিত করে।
একটা নিশ্ছিদ্র খুনের পরিকল্পনা করেছিলেন অবিনাশ সেন। ছেলের কুকৃতির প্রত্যক্ষদর্শী ও কুকৃতির সাথীদের সরিয়ে ফেলার একটি মোক্ষম পরিকল্পনা। কিন্তু অদৃষ্টের পরিহাসে তাদের সাথে নিজের ছেলেকেও সরিয়ে ফেললেন তিনি। দোসরা জুলাই সন্ধে, গগনদের বাড়ি। কি একটা কাজে হোস্টেল থেকে বাড়ি এসেছে তীর্থা। ওর ঘরে গিয়ে ওকে কংগ্রাচুলেশন জানালো গগন। হঠাৎ কংগ্রাচুলেশনস কেন কাকাই? বারে, তোরা এত বড় অপারেশনটা এত সুন্দরভাবে সাফল্যের সঙ্গে শেষ করলি, আমি কংগ্রেচুলেশন জানাবো না? এতে আমি কি করলাম? কলেজের চাপে ঠিকমতো তোমাকে সাহায্যই করতে পারলাম না। তবে ধর্মের কল বাতাসে নড়ে। এমনি এমনি কি নড়ে? কাউকে না কাউকে বাতাস বহাতে হয়। আমার কাছে কিছু লুকিয়ে লাভ নেই। প্রথমত, আমার থেকে তোর কোনো ক্ষতি হবে না, আর দ্বিতীয়ত, আমি অনেকটাই জানি। কি জানো কাকাই? আমি জানি যে তুই পারিজাতের সাথে ছিলি। তোর পরামর্শেই পারিজাত অবিনাশ সেনের থেকে টাকা চেয়ে কেস উইথড্র করেছে। সৌহিত্য পারিজাতের কাছে ক্ষমা চেয়েছে। কে ঠিক বলছি তো? কি সব মন গড়া কথা বলছো কাকাই? মন গড়া নয়, প্রমাণও করে দিতে পারি। অবিনাশ বাবুর থেকে পারিজাত টাকা নেওয়ার সময় যে মেয়েটির পাশে ছিল সে তুই। পেছন ফেরা থাকলেও জুতোটা দেখেই আমার সন্দেহ হয়। তবে প্রথমে জুতোটা চেনা চেনা মনে হলো, সেটা তোর মনে পড়ছিল না। তারপর পারিজাতের কাছে গিয়ে যখন শুনলাম যে ওর একজন সিনিয়র ওকে খুব সাহায্য করেছে, তার পরামর্শ মতোই পারিজাত টাকা নিয়ে কেস উইথড্র করেছে, তখন আমার তোর কথাই মনে হচ্ছিল। ওদের ওখান থেকে বেরিয়ে হঠাৎ মনে হলো মনের সন্দেহটা দূর করে যায়। মোবাইলে তোর একটা ছবি বের করে ওকে জিজ্ঞেস করলাম, এই দিদিটাই কি তোমার সঙ্গে ছিল? ও সম্মতি প্রকাশ করলো। তাহলে তো সব জেনেই গেছো। হ্যাঁ, আমরা কয়েকজন পারিজাতের পাশে থেকে ওর উপর যে অন্যায়টা হয়েছে তার সুবিচারের চেষ্টা করছিলাম। পুলিশ যে কাজটা করতে পারেনি, আমরা সেটাই করে দিয়েছিলাম। আমরা ছেলেগুলোকে প্রাণে মারতে চাইনি। চাইলে স্লো পয়জনিং করে অনেকভাবেই ওদের মেরে ফেলতে পারতাম। আমরা শুধু ওদের উপর ইন্টারোগেশন চালিয়ে ওদের মুখ থেকে সত্যিটা বের করে ওদের পুলিশের হাতে তুলে দিতে চেয়েছিলাম। আমরা মানে আমি, অনুষ্কা ও সন্দীপা। আমার এই দুই বন্ধুই ঋদ্ধিকে কিডন্যাপ করেছিল। আর 26শে জুন রাতে ওরাই ওই বাড়িতে গিয়েছিল। অনুষ্কা হ্যাকিং এক্সপার্ট, আর সন্দীপার ঘ্রাণ শক্তি বেশ প্রবল। 26শে জুন ওই বাড়িতে ঠিক কি ঘটেছিল? ছেলে দুটো কখন কিডন্যাপ হলো একটু বলবি? বলছি কাকাই, আমি তোমাকে কারোর নাম উল্লেখ করে কিছু বলবো না, পুরোটাই মেয়েটি বলে বলবো। বেশ, তাই বল। পাশাপাশি দুটো ঘরে মদ ও মেয়ের নেশায় মেতেছিল দুজন। সোহাগ করে সেই আগন্তুক মেয়ে দুজন দুটি ছেলেকেই নেশায় ডুবিয়ে দিল। আর তারপরেই শুরু করলো তাদের প্রকৃত উদ্দেশ্য সাধন। প্রথম ঘরের মেয়েটি ছেলেটিকে বলল, তোমার জন্য আরও একটা চমক আছে সৌমাদ্রি। তোমার বন্ধু সৌহিত্য নিজেই বলেছে তোমাদের কথা। বিশ্বাস না হলে নিজের কানেই শুনে নাও। কথাগুলো বলেই মোবাইলের একটা অডিও চালু করলো মেয়েটি। কণ্ঠস্বরটি যে সৌহিত্যর তা বুঝতে কোনো অসুবিধা হলো না সৌমাদ্রির। সৌহিত্য বলেছে, পারিজাত, তুমি আমাকে ক্ষমা করো। সেই দিন সৌমাদ্রি, অভ্রনীল আর ঋদ্ধিকে আমি আটকাতে পারিনি। ওরা আমার কোনো বারণ শোনেনি। ওরা তোমাকে প্রাণে মেরে ফেলতে চেয়েছিল। আমার চেষ্টাতে তুমি প্রাণে বেঁচে গিয়েছিলে। কথাগুলো শুনে বেশ উত্তেজিত হয়ে পড়ল সৌমাদ্রি। উত্তেজনা আর নেশার ঘোরে মনের সব কথা উজাড় করে দিল ও। সৌমাদ্রির কথাগুলো মেয়েটি ওর মোবাইলে বন্দি করলো। তারপর সৌমাদ্রির মোবাইলটা বেশ কিছুক্ষণ ঘাঁটাঘাঁটি করে ওকে মদের সাথে বেহুশ হওয়ার ওষুধ খাইয়ে ঘর থেকে বেরিয়ে এলো মেয়েটি। দ্বিতীয় ঘরে ঠিক একই রকম ঘটনা ঘটল। একইভাবে অভ্রনীলের মুখ থেকে ওর স্বীকারোক্তি আর সৌহিত্যর বিরুদ্ধে অভিযোগ বার করে তা মোবাইল বন্দি করলো দ্বিতীয় মেয়েটি। তারপর একইভাবে অভ্রনীলের মোবাইল ফোন ঘাঁটাঘাঁটি করে বেহুশ করে ঘর থেকে বেরিয়ে আসে অপর মেয়েটি। ওরা বেরিয়ে আমাকে ফোন করে। একটা গাছের আড়ালে দাঁড়িয়ে রইল।
কিছুক্ষণের মধ্যে সৌভিকরা বেরিয়ে গেল। অল্পক্ষণ পর আমি গাড়ি নিয়ে আসি। 3 জনে মিলে 2 জনকে গাড়িতে তুলে ওখান থেকে রওনা দিই। দোসরা জুলাই বিকেল, গগনদের বাড়ি। বেশ অবাক হয়েই তীর্থার কথা শুনছিল গগন। একেই বলে নারী শক্তি। তীর্থা থামলে গগন ওকে জিজ্ঞেস করলো, তোরা তো আগের দিন রাতেই ওদেরকে দিয়ে কনফেস করিয়ে সেই ভিডিও পাঠিয়ে দিয়েছিলে, তাহলে পরদিন দুপুর পর্যন্ত ওদেরকে আটকে রেখেছিলি কেন? শুধু পারিজাতকেই নয়, ওরা অনেক মেয়েরই ক্ষতি করেছে। অনেককেই ভয় দেখিয়ে তাদের দুর্বলতার সুযোগ নিয়ে ভোগ করেছে। আলাদা আলাদা করে ইন্টারোগেশন করে সেই সব ইনফরমেশনগুলো আমরা বের করার চেষ্টা করছিলাম। তারপর তোমরা যেভাবে ওদের খোঁজা শুরু করেছিলে, ভয় হচ্ছিল যে ওদের পৌঁছতে গিয়ে আমরাই না ধরা পড়ে যাই। সেদিন রাতে আমরা ওদের চালান করব ভেবেছিলাম, কিন্তু তুমি পারিজাতের সাথে কথা বলতে সেই লোকেশনের দিকে যাচ্ছ দেখে আর দেরি করতে সাহস হলো না। পাছে পারিজাতের থেকে কোনো ইনফরমেশন তোমরা আগেই পেয়ে খোঁজ পেয়ে যাও, তাই তড়িঘড়ি করে আমরা ওদের শিফট করলাম। আচ্ছা, সৌহিত্যের ক্ষমা চাওয়া, অবিনাশ সেনের পারিজাতকে টাকা দেওয়া, এসব তোরা রেকর্ড করলি কিভাবে? পার্টি অফিসে আমরা আগে থেকে 2টো হিডেন ক্যামেরা লাগিয়ে রেখেছিলাম। ওদের পার্টির একটা মেয়ে আমাদের এই কাজে খুব সাহায্য করেছিল। 26শে জুন তোর দলের মেয়ে দুটো সৌমাদ্রি ও অভ্রনীলকে সৌহিত্যের গলায় যে কথাগুলো শুনিয়েছিলি সেগুলো পেলি কোথায়? সৌহিত্য তো এসব বলেনি। সৌহিত্য পার্টি অফিসে পারিজাতের কাছে ক্ষমা চাওয়ার সময় যা বলেছিল সেটাকেই এডিট করে, মানে ওর থেকে কিছু শব্দ বাদ দিয়ে আমরা ওদের শুনিয়েছিলাম। আর তোরা সব ইনফরমেশনগুলো পেতিস কি করে? ওই 3 জনকে অবিনাশ বাবুর জামিনে ছাড়ানো, ওদেরকে মার্ডার করার প্ল্যান, সবটাই তো তোরা জানতে পেরেছিলি। একদম ঠিক। আমরা অবিনাশ সেন, সৌহিত্য আর পরিশেষে তোমার ফোনও হ্যাক করেছিলাম, তাই তোমার ফোনে যা যা ডিসকাশন করতে সবই আমরা শুনতে পেতাম। বাহ, বেশ আটঘাট বেঁধেই তো দেখছি কাজে নেমেছিলি। ক্রিমিনোলজিতে মাস্টার্স কমপ্লিট করার আগেই তো পাক্কা ক্রিমিনাল হয়ে গেছিস। কাকাই, তুমি এই কথা বলবে? আমরা কোনো ক্রাইম করিনি। এই সমাজের আইনগুলো এমন জটিল যে সহজ রাস্তায় সঠিক বিচার পাওয়া যায় না। শ্রীকৃষ্ণ তো অর্জুনকে জেতানোর জন্য অনেক ছলচাতুরি, অনেক অন্যায় পথ বেছে নিয়েছিলেন, কিন্তু তিনি ন্যায়ের হয়ে লড়াই করেছিলেন। রাস্তা যাই হোক না কেন, ওনার উদ্দেশ্য ছিল সৎ। আমরাও ন্যায়ের হয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়েছি। অন্যায়ের শক্তি এতটাই বেশি যে সোজা পথে লড়াই করলে তাদের বিরুদ্ধে জেতা সম্ভব নয়, তাই বাধ্য হয়েই আমাদের বাঁকা পথ বাঁচতে হয়েছে। তুমি বলো কাকাই, আমরা কি সত্যি কোনো অন্যায় করেছি? না না, তোরা একদম ঠিক কাজ করেছিস, আর সেই জন্য আমি বুঝতে পেরেও তোর কাজে কোনো বাধা দিইনি। তবে আরেকটা কাজ তোকে আমার হয়ে করে দিতে হবে। কি কাজ কাকাই? আমি এই কেসের জন্য যে টাকা পেয়েছি পুরোটাই পারিজাতের বুটিকের উদ্দেশ্যে দান করতে চাই। এই টাকা দিয়ে ও কলকাতায় একটা ওদের শাখা খুলুক, যেখান থেকে ওদের তৈরি সকল শিল্পকর্ম কলকাতার মানুষেরা সহজেই সংগ্রহ করতে পারবে। দারুণ প্রস্তাব। থ্যাংক ইউ কাকাই। আমি আজই পারিজাতকে ফোন করছি।